7.5 বছর পর মা ছেলের দেখা উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য গিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন বেগম জিয়া। দ্রুত বিএনপি নেত্রীর সুস্থতা কামনা নেতাকর্মীদের। জুলাই ঘোষণাপত্রের দাবিতে ঢাকা, নরসিংদী, কুমিল্লায় জনসংযোগ, লিফলেট বিতরণ। এখনও সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের বিস্ময়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আন্তর্জাতিক নিয়ম ভাঙছে ভারত। শূন্যরেখার ভেতরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের। বিজিবির প্রতিরোধ, পতাকা বৈঠকেও নেই সমাধান। দামে লাগাম টানতে শিগগিরই আমদানি করা হবে 4 লাখ টন চাল। বেসরকারিভাবেও নেওয়া হবে উদ্যোগ। বাজার নিয়ন্ত্রণে মজুত বিরোধী আইন প্রয়োগের নির্দেশ খাদ্য উপদেষ্টার। এবং কুয়াশা আর হিম বাতাসে শীতের দাপট। রাজধানী সহ সারা দেশে তীব্র ঠান্ডায় বিপাকে শ্রমজীবীরা। চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস। জনপদের সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 7.5 বছর পর মায়ের সঙ্গে দেখা হলো ছেলে তারেক রহমানের। বিমানবন্দর থেকেই বেগম জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান। চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়। দীর্ঘদিন পর নেত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও। দ্রুত দলের চেয়ারপারসনের সুস্থতা কামনা করেন তারা। বছরের হিসেবে 7 বছর 5 মাস, তবে এ যেন কয়েক যুগ পর আলিঙ্গন মা ছেলের। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বেরোতেই ছেলেকে তারেক নামে ডেকে বুকে জড়িয়ে নিলেন মা বেগম খালেদা জিয়া। এ সময় তৈরি হয় আবেগঘন এক পরিবেশের। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের দেখা পেয়ে উচ্ছ্বসিত বিএনপি নেত্রীও। সঙ্গে ছিলেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি এবং তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। বাংলাদেশ সময় বুধবার দুপুর 2:55 তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের ভেতরে তাকে স্বাগত জানান জুবাইদা রহমান। বাইরে তখন অপেক্ষমান উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা দলীয় নেত্রীর নামে স্লোগান দেন ও অভ্যর্থনা জানান। বাইরে বেরিয়ে আসতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা বেগম খালেদা জিয়া সহ সফররত চিকিৎসক দল ও সবাইকে বুকে জড়িয়ে অভিবাদন জানান। হিথ্রো বিমানবন্দর এলাকায় তৈরি হয় আনন্দঘন এক আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবান যে উনি সুস্থভাবে এবং জীবিত অবস্থায় আমাদের মধ্যে আসছেন। আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম যে উনাকে হয়তো মেরে ফেলবে ফ্যাসিস্ট হাসিনা। আমরা খুবই উৎফুল্ল এবং খুশি এবং আমরা আশা করি উনি সব চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে দেশে ফিরবেন। আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পরে অবশ্যই ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আপনারা নিয়ে আমরা একটা মিটিং করবো ইনশাআল্লাহ। চিকিৎসকদের পরামর্শ মতে বেগম জিয়াকে নেওয়া হয় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। ছেলে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মা বেগম জিয়াকে নিয়ে হাসপাতালে যান। হুইল চেয়ারে করে ভেতরে প্রবেশ করেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন জানিয়েছেন, লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। আর্থাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও লিভার সিরোসিস সহ নানা রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া। তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে বহুবার তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন করেও ব্যর্থ হয় বিএনপি চেয়ারপারসনের পরিবার, চিকিৎসক ও দল। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে বিদেশে উন্নত চিকিৎসার দ্বার উন্মোচন হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। আহমেদ সালেহীন, সময় সংবাদ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্তির দাবিতে রাজধানী সহ কয়েকটি জেলায় জনসংযোগ, লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় বিস্ময় প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। আর ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করে গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখার আহ্বান সার্জিস আলমের। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে গণহত্যার বিচার, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্র সংস্কার, সংবিধান বাতিল করে গণপরিষদের নির্বাচন সহ 7টি বিষয় অন্তর্ভুক্তির দাবিতে রাজধানী সহ সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
নরসিংদী সড়কে সড়কে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জুলাই বিপ্লবে গণ অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে জনসংযোগ করেন। দাঁড়ে দাঁড়ে গিয়ে করেন লিফলেট বিতরণ। এ সময় অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সার্জিস আলম জুলাই ঘোষণাপত্রে স্বৈরাচার দোসরদের বিচার নিশ্চিত করা সহ 7টি বিষয় অন্তর্ভুক্তির দাবি জানান। 1947 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মুক্তিযুদ্ধ এবং 24 সালের জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে কোনোটিকেই অস্বীকার করব না। এদিকে বুধবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জনসংযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় বিস্ময় প্রকাশ করেন তিনি। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। 31শে ডিসেম্বরের পরে এতদিন চলে গেলেও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। 15 জানুয়ারির মধ্যে এই গণ অভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। এদিকে রাজধানীতেও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সব রাজনৈতিক দল ও ঐক্যের ভিত্তিতে দ্রুত ঘোষণাপত্র প্রকাশের দাবি নেতাদের। জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুততম সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে সুচিকিৎসার প্রদান করতে হবে। বিপ্লবীদের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আকাঙ্ক্ষায় বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য। আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে এই প্রোক্লেমেশনটি জারি করবে এবং সকলের ঐকমতের ভিত্তিতে এই প্রোক্লেমেশনটি জারি করবে, যাতে কোনোভাবে বাংলাদেশের জনগণ বঞ্চিত না হয়। জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা জানতে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ ও জনসংযোগ করবে অভ্যুত্থানকারী শিক্ষার্থী ও জাতীয় নাগরিক কমিটি। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করছে ভারত। শূন্যরেখা থেকে 50 গজ এগিয়ে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে বিএসএফ। এ নিয়ে গত দুদিন ধরে শিবগঞ্জের চৌকা সীমান্তে চলছে উত্তেজনা। 2 দফা পতাকা বৈঠক হলেও সমাধান মেলেনি। আজও বিএসএফ বেড়া দেওয়ার চেষ্টা করলে বাধা দেয় বিজিবি। তাদের সঙ্গে অবস্থান নেন স্থানীয়রাও। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে সেই রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে 2 দিন ধরে চলছে উত্তেজনা। এদিকে দফায় দফায় বিজিবির বাধা উপেক্ষা করে বেড়া নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। বুধবার সকালেও আবারও সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি। সীমান্তের এমন ঘটনায় ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশিরা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজেপির সঙ্গে তারাও সীমান্ত এলাকায় অবস্থান করছেন। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সঙ্গে অবস্থান নেয়ার খবর পাওয়া গেছে। তারা নতুন করে মাটি তুলে আবার নতুন করে তারা আমাদের বাংলাদেশের সাইডে তারা নতুন করে কাঁটাতার নির্মাণ করছে। এটা আমাদের বিজিবি বাধা প্রদান করেছে, এই নিয়ে একটা উত্তেজনা। শক্তির বলে গায়ের জোরে যেটা হয় একজন রাষ্ট্র যেটা মানে করতে যাচ্ছে ভারত, এটা কিন্তু অন্যায়। রাষ্ট্রীয় কোনো পদক্ষেপ দরকার, তাহলে এটা সুষ্ঠু সমাধান হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। ইন্ডিয়ার ভিতরে 100 গজ ভিতরে তারা কাঁটাতার করার জন্য পূর্ব প্রস্তুতি কিছু কাজ শুরু করেছিল এবং আমরা বাধা দিয়েছি। আমরা চাচ্ছি অফিসিয়ালি কমান্ডেন্ট লেভেলে কথা বলবো, ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে আমরা বিষয়টি সমাধান করছি। সোম মঙ্গলবার নিয়ে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জনপদের সময় আরও থাকছে। পোষ্য কোটা বাতিল সহ 9 দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 6 শিক্ষার্থীর আমরণ অনশন পুনর্বহাল চেয়ে রাজশাহীতে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি। চালের বাজার নিয়ন্ত্রণে মজুত বিরোধী যত আইন আছে সবগুলো প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। একই সঙ্গে সরকারিভাবে 4.5 লাখ টন চাল আমদানির পাশাপাশি বেসরকারিভাবেও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। দেশে আমনের ভরা মৌসুম, নতুন ধানের চাল উঠেছে বাজারে। এসবের পরেও দাম কমেনি, বরং ভরা মৌসুমেও বেড়েই চলেছে।
এদিকে দায়িত্ব নেয়ার পর থেকেই চালের বাজার নিয়ন্ত্রণে শুল্ক কমানোর পাশাপাশি সরকারিভাবে আমদানির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তবে এতেও দাম নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। সরকারি সংস্থা টিসিবির হিসাব বলছে, গত এক সপ্তাহে মোটা চাল কেজিতে 3 থেকে 4 ও মাঝারি চাল কেজিতে 2 টাকা বেড়েছে, তবে স্থিতিশীল সরু চালের দাম। বুধবার সচিবালয়ে খাদ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, মূল্যে লাগাম টানতে শিগগিরই 4 লাখ টন চাল আমদানি করা হবে। 2.5 লক্ষ মেট্রিক টন হচ্ছে আপনার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র মাধ্যমে, এবং 1 লাখ টন বার্মা থেকে G2G ভিত্তির মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেছে। আর 50,000 টন পাকিস্তান থেকে আমাদের আলোচনা কনক্লুড হয়েছে। মজুদ বিরোধী যত আইন আছে এগুলি যাতে প্রয়োগ করা হয় তার জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সকালে রাজধানীর তেজগাঁওয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকারি গুদামে পর্যাপ্ত মজুত রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ীর কারণেই বাজার অস্থিতিশীল হয়েছে। সরকারের নিজস্ব যে মজুত সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। সরকারি তথ্য মতে গত 1 জুলাই থেকে 1 জানুয়ারি পর্যন্ত 1,17,000 টন চাল আমদানি হয়েছে। বর্তমানে সরকারি গুদামে 12 লাখ টনেরও বেশি চাল ও গমের মজুত রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা আর হিম বাতাসে বেড়েছে দুর্ভোগ। দিশেহারা খেটে খাওয়া মানুষ, এদিকে হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। শয্যার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বইছে হিমেল হাওয়া, বাড়ছে শীতের তীব্রতা, কনকনে ঠান্ডায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। গত কয়েকদিন দাপট কম থাকলেও বুধবার মধ্যরাত থেকে আবারও জেঁকে বসেছে শীত। ঠাকুরগাঁও, নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরে কুয়াশা। ঠান্ডা বাতাসের কারণে অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। শীত উপেক্ষা করে পেটের ক্ষুধায় রাস্তায় নেমেছেন খেটে খাওয়া মানুষ। কাজ না পেয়ে বিপাকে পড়ছেন তারা। প্রচন্ড বাতাস বইতেছে, এই বাতাস বওয়ার কারণে ঠান্ডার প্রভাবটা অটোমেটিক একটু বেশি লাগতেছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, মানুষজন বাইরে বাড়াতে পারতেছে না বাতাসে খুব ঠান্ডা, গাড়ি চালাতে কষ্ট হচ্ছে, হাত পা বের করা যাচ্ছে না। ঠান্ডার মধ্যে তো আমরা মোটামুটি অনেক কষ্টে আছি আর কি। এদিকে মৌসুমের শুরুতেই শীতজনিত রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতালে। প্রতিদিনই ঠান্ডাজনিত নানা রোগ নিয়ে ভর্তি হচ্ছে বয়স্ক ও শিশু। শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বাচ্চা পায়খানা করতেছে আর আপনার বমি করতেছে, আর যে পেট ফাঁপে রয়েছে এই কারণে নিয়ে এসেছি। বাচ্চা নিয়ে অনেক কষ্টই হচ্ছে, এখানে আমরা দূর থেকে আসছি। ডায়রিয়ার পেশেন্টটাই বেশি আসে এবং সাথে ঠান্ডা, সর্দি, কাশি এগুলো তো কমনলি থাকে। এ পরিস্থিতিতে অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ওমর ফারুক, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে হামলা, তিতাসের উপমহাব্যবস্থাপক সহ আহত 6, বিপুল সংখ্যক পাইপ রাইজার জব্দ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পোষ্যসহ সব অযৌক্তিক কোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার সহ 9 দফা দাবিতে এবার আমরণ অনশন করছেন 6 জন শিক্ষার্থী। পাশাপাশি অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছে আরও অনেক শিক্ষার্থী। এদিকে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। পোষ্য কোটা বাতিল সহ 9 দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও উত্তাল হয়ে উঠছে। এবার দাবি আদায়ে আমরণ অনশনে নামলেন আন্দোলনকারী 6 শিক্ষার্থী। অবস্থান কর্মসূচিও পালন করছেন তারা। বুধবার দুপুর 12টার দিকে অনশন কর্মসূচি শুরু করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর, 2 উপাচার্য সহ শিক্ষকরা শান্তিপূর্ণ আলোচনার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। এ সময় পোষ্য কোটা বাতিল, টিএসসি নির্মাণ, শাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিত সহ 9 দফা দাবি তুলে ধরা হয়।
এদিকে পোষ্য কোটা পুনর্বহলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। এর আগে গত 2 জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা মৌখিকভাবে বাতিলের ঘোষণা দেন উপাচার্য। এটা আসলে প্রাতিষ্ঠানিক সুবিধা, সব বছরই যে একইভাবে ভর্তি নেয় আমাদের ইউনিভার্সিটি তা না। কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়া ও অস্ত্র নিয়ে শোডাউন দেয়ায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং 4 কর্মকর্তাকে চাকরিচ্যুত করার পাশাপাশি বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 2 কর্মকর্তার কক্ষে তালাও ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। স্বৈরাচারের যারা দোষর ছিল তারা 5 আগস্টের পর ক্যাম্পাস ছাড়া হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে তারা আবার ক্যাম্পাসে আসতেছে। তো আমরা এটার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা 2 জনের রুমে তালা লাগালাম। এটা আর কি আমাদের প্রাণের দাবি যে তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হোক। তদন্ত করে সিন্ডিকেটের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছেন রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর রবিউল ইসলাম সরকার। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে রাজধানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুদকের 3 সদস্যের একটি দল অভিযান চালায়। অভিযানে প্রকল্পের আওতায় হারভেস্টিং মেশিন বিতরণ, উপযুক্ত কৃষক নির্বাচন ও টেন্ডার বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের বিষয়গুলো আলোচনায় উঠে আসে। এ সময় অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল আলম আগের অনিয়মের জন্য মনিটরিং ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করেন। ভবিষ্যতে অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। অভিযান শেষে দুদক কর্মকর্তা জানান, তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অনিয়মগুলি হয়েছে বলেই তো আজকে কথা বলি। ফলে মনিটরিং ব্যবস্থাটা খুব, যেমন আমি নিজে যখন ডিটি ছিলাম সেখানে আসলে আমার উপপরিচালককে কোনো মনিটরিং ব্যবস্থার মধ্যে সংযুক্ত রাখা হয়নি। প্রকৃত কৃষক সিলেকশন করা হয় নাই, যাচাই করা হয় নাই, তারপরে আদৌ লোকটা এতগুলি প্রয়োজন কিনা সেটা নির্ণয় করা হয় নাই। হারভেস্টিং মেশিনগুলো বিতরণের ক্ষেত্রে কৃষক নির্বাচনে অনিয়ম হয়েছে বা যে প্রতিষ্ঠানগুলোর সাথে টেন্ডার হয়েছে প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি। আমাদের যে ফাইন্ডিংস, আমরা একটা রিপোর্ট আমাদের কমিশনে জমা দিব এবং ওই রিপোর্টের ভিত্তিতে কমিশনের নির্দেশে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। ঝিনাইদহ সদরে মাঠ থেকে একটি গ্রেনেড উদ্ধারের পর র্যাবের বোম ডিসপোজাল ইউনিট সেটি ধ্বংস করেছে। দুপুরে বাড়িবাথান গ্রামের চরপাড়া মাঠে পরিত্যক্ত জায়গায় একটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকার খবরে সেখানে যান র্যাব সদস্যরা। এই সময় ঘাসের ভেতরে থাকা গ্রেনেড উদ্ধার করেন। পরে বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি ওই মাঠের মধ্যে ধ্বংস করে। এটি কে বা কারা এখানে রেখে গেছে তা জানা যায়নি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযানে হামলা চালিয়েছে স্থানীয়রা। এতে তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক সহ 6 জন আহত হয়েছেন। অভিযানে 2 শতাধিক বাড়ির প্রায় 400 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল সংখ্যক অবৈধ পাইপ ও রাইজার। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া। নারায়ণগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে হামলা চালায় স্থানীয়রা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে বুধবার দুপুরে সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান শুরু করে তিতাস। মৈশটেক এলাকা শেষে মিরেটটেকে অভিযান চালানোর সময় বাধা দেন স্থানীয়রা। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া করে তারা। এমনকি কর্মকর্তা কর্মচারীদেরও মারধর করা হয়। এতে তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিন ও পুলিশ সদস্য সহ 6 জন আহত হন। যে ইনসিডেন্টটা হলো আমরা তাদেরকে নিয়মিত মামলার আওতায় নিয়ে আসব। আর পরবর্তীতে যেহেতু আজকের সিচুয়েশন আমাদের কন্ট্রোলে নেই, তো আমরা আজকে হয়তো আপাতত আমরা অভিযানটা শেষ করতেছি, কিন্তু আমরা পরবর্তীতে আরো প্রস্তুতি নিয়ে আমরা এলাকায় অভিযান চালাবো। অভিযানে 1 কিলোমিটার এলাকার 2 শতাধিক বাড়ির প্রায় 400 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল সংখ্যক অবৈধ পাইপ ও রাইজার। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন জনপদের সময়। পরিবার ও এলাকাবাসীর বাধার মুখে জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে
দিনাজপুরে নিহত রবিউল ইসলাম রাহুলের লাশ কবর থেকে উত্তোলন স্থগিত করেছে পুলিশ। আদালতের নির্দেশে সকালে সদরের তেলিপাড়া এলাকার লাশটি উত্তোলন করতে গেলে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা তাতে বাধা দেন। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুরোধে লাশ উত্তোলন কার্যক্রম স্থগিত করেন তারা। গত 4 আগস্ট শহরের হাসপাতাল মোড়ে শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। তখন একটি কাঁদানে গ্যাসের শেল রাহুলের সামনে এসে পড়ে। পরে পুলিশের গুলিতে আহত হয় সে। 9 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রাহুল। ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়। বুক ফাটে যাচ্ছে কাঁদতে কাঁদতে, আর আমার লাশ উত্তোলন করিনি ওরা। আমার স্ত্রী বন্ধু কাঁদতে কাঁদতে সারা রাত কাঁদিছে, আমরা লাশ উত্তোলন করতে কোনোভাবেই দিব না। ফোন দিয়ে বলতেছে যে কালকে আপনারা থাকিয়েন বাসায়, আপনাদের হচ্ছে লাশ উঠানো হবে আপনাদের। শহীদের লাশগুলো এভাবে উত্তোলন করা কোনোভাবেই উচিত না, এটা নৈতিকভাবে উচিত না। তো সেই জায়গা থেকে আমরা এটার সাথে একাত্মতা পোষণ করছি এবং পরিবারের পাশে আমরা থাকব। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুরোধে আমাদের দিনাজপুর জেলার মাননীয় জেলা প্রশাসক বলেন যে আপাতত স্থগিত, এই জন্য আমরা এটা আপাতত স্থগিত করেছি। সাভারে বাসের ধাক্কায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এক কর্মকর্তা নিহতের ঘটনায় দায়ী বাস চালকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এতে প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। এ সময় নিরাপদ সড়কের দাবিও তোলেন শিক্ষার্থীরা। 5 জানুয়ারি লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের 3 নম্বর গেটের সামনে বাসের ধাক্কায় গুরুতর আহত হন বিপিএটিসির সহকারী প্রোগ্রামার রুস্তম রাব্বানী। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান তিনি। দেখছেন জনপদের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন জনপদের সময়। লন্ডন ক্লিনিকের সামনে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলছেন তার ব্যক্তিগত চিকিৎসক। সরাসরি যাচ্ছি সেখানে। ওনার প্রতি যে সম্মান দেখিয়েছে সেই জন্য আমরা স্যার আসলে সবাই এখন জানতে চাচ্ছে ওনার শারীরিক অবস্থা কেমন হয়েছে, ডাক্তারদের সাথে কতদিন থাকতে হবে, এখানে শারীরিক অবস্থাটা কি হবে। উনি এসছেন এই হসপিটালে ভর্তি হতে হতে সব ফর্মালিটিস কমপ্লিট করে আজকে সকাল প্রায় 10:30 বেজে গেছে। ডাক্তার এসছেন, ডাক্তার ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন। আমাদের ডাক্তারদের সাথে বাংলাদেশের যারা ডাক্তার ওনাদের সাথে তারা বসে ওনার রোগ সম্পর্কে, অর্থাৎ দীর্ঘ 4.5 বছর যাবত উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার পরামর্শ নেওয়া প্রয়োজন সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্যরা এসছেন তাদের সাথে আবারও আলোচনা করবেন। পরবর্তীতে আপনার ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে। উনি কি এখানেই থাকবেন হাসপাতালে? এখানে হাসপাতালে যে কয়দিন চিকিৎসকরা মনে করবেন ওনার হসপিটাল থাকা প্রয়োজন, ওনার একটা রিভিউ করা প্রয়োজন। কারণ আপনি দেখেন উনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হসপিটালে ছিলেন, দীর্ঘদিন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় উনি কারান্তরীণ ছিলেন, যেখানে ওনার সুচিকিৎসা করা হয় নাই। যে চিকিৎসা প্রয়োজন সেই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। কাজেই ওনার একটা রিভিউ করা প্রয়োজন যে বাংলাদেশের ডাক্তাররা যে চিকিৎসা করেছে সে ব্যাপারে এখানকার যে ডাক্তার প্যাট্রিক কেনেডি ভূয়সী প্রশংসা করেছে, কিন্তু তারপরেও অনেক পরীক্ষা নিরীক্ষা আমাদের চিকিৎসাটা কী ধরনের হবে, ওনার যে সমস্ত অসুখ উচ্চতা রয়েছে সে পরবর্তীতে আজকেই এই মুহূর্তে আপনাদেরকে বলার মতো এটুকুই যে উনি আলহামদুলিল্লাহ এত লম্বা জার্নি করে আসার পর উনি স্ট্যাবল আছে, ওনাকে ভর্তি করা হয়েছে। উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকবেন যতদিন এখানকার চিকিৎসকরা মনে করবেন ভর্তি থাকা প্রয়োজন। তারপরে উনি ওনার বড় ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসভবনে হয়তো উনি ওনার এখান থেকে ছুটি দিলে কয়েকদিন হয়তো ওখানে থেকেও উনি ফলো আপে থাকবেন, পরবর্তীতে সিদ্ধান্ত হবে। পুরো চিকিৎসার কেমন সময় লাগতে পারে এখানে? এটা আপনি এই প্রশ্ন
এই মুহূর্তে অবান্তর। অবান্তর এই সেন্সেই আপনি আগেই কোনো রোগ সম্পর্কে প্রেডিক্ট করতে পারেন। লন্ডন ক্লিনিকের সামনে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়ের।